উপনির্বাচনে ৬-০ গোলে হেরে বিজেপি শিবির বা পদ্ম শিবির, বঙ্গ পদ্ম শিবির আর কি, একটু পালে হাওয়া পেয়েছে বাংলাদেশ ইস্যুতে। আজকে এই নিয়েই আলোচনা করব এবং তাতে দিল্লির দুজন মহান ব্যক্তি, তাদের কতটা সমর্থন আছে সেটা নিয়েও একটু বিশ্লেষণ করব। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, ভাবতে আমাদের হবে, আর আমরা না ভাবলে আগামী প্রজন্মকে আমরা সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবো না। অসুস্থতাজনিত কারণে দুদিন আমি আসতে পারিনি, সেজন্য ক্ষমাপ্রার্থী। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বঙ্গ শিবির কি আবার হালে পানি পেতে চলেছে? বঙ্গ পদ্ম শিবির, গেরুয়া শিবির, কপালের তিলক এঁটে গলায় গেরুয়া উত্তরীয় নিয়ে বীর বিক্রমে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী। ইস্যু বাংলাদেশে হিন্দু নির্যাতন। ঘটনাটা সত্যি মর্মান্তিক, আমরাও তাতে সমব্যথী। কিন্তু দিল্লির কি কোনো হেলদোল নজরে আসছে? দিল্লির কোনো হেলদোল কিন্তু নজরে আসছে না, কারণ দিল্লিকে অনেক সংবেদনশীলতার সঙ্গে চলতে হয়। দিল্লিকে অনেক কিছু চিন্তা করতে হয়। কেন্দ্র সরকার মানেই কিন্তু একটা ভয়ঙ্কর বড় একটা ব্যাপার, যেটা বিশ্ব জুড়ে চলে। এদিকে বৈদেশিক বাণিজ্য চালাতে হবে, এদিকে হিন্দুদেরকে সেখানে কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেটা দেখতে হবে। আবার পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মণিপুর জুড়ে যে বর্ডার আছে বাংলাদেশের, সেই সীমানাটাকেও সুরক্ষিত করতে হবে। তা না হলে অত্যাচারিত হয়ে সমানে দলে দলে লোক কিন্তু আমাদের এই দেশের মধ্যেই ভর করতে চলে আসবে। সুতরাং সেই জায়গাগুলি কিন্তু এই অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজিকে ভাবতে হয় বলেই তাদের মুখ থেকে কোনো কথা আমরা শুনতে পাই না। তাতে আমাদের মনে হয় যেন তারা কি নিশ্চুপ হয়ে গেল? না, যদি তাই থাকতো তাহলে বিদেশ সচিবের একটা বড় পর্যায়ের দল মিস্টার মিস্ত্রিকে দিয়ে একটা দ্বিপাক্ষিক বৈঠক কিন্তু করাতেন না আমাদের বিদেশ স্বরাষ্ট্রমন্ত্রী। সেটা কিন্তু সফলতার সঙ্গে হয়েছে। দেখুন, দু দেশের যে সংবাদ মাধ্যম আছে তারা কিন্তু ওই চিৎকার চেঁচামেচি করবেই, কারণ তাদের ফুটেজ দরকার। কিন্তু ফুটেজ দিয়ে তো চলে না। আর ফুটেজ এখন প্রায় ওটা এখন অচলই হয়ে গেছে বলতে গেলে। এখন যেটা চলছে সেটা হচ্ছে যে দুটো দেশের মধ্যে একটা কি বলবো, একটা স্নায়ুযুদ্ধ যাকে বলে, মানে টেনশন ওয়ার যেটাকে বলবো, স্নায়ুযুদ্ধ। সেই স্নায়ুযুদ্ধে কিন্তু দেখুন, বাংলাদেশ তো কোনো মতেই ইন্ডিয়ার সঙ্গে তো আর সেভাবে পেরে উঠবে না, কিন্তু বাংলাদেশে আজকে যদি যুদ্ধকালীন পরিস্থিতি হয়, যেমন একজন আমাকে প্রশ্ন করছিলেন যে বাবু, যুদ্ধ কি হবে নাকি দুটো দেশের মধ্যে? তো আমি তাকে বললাম যে না, এই মুহূর্তে যুদ্ধের কোনো ব্যাপার নেই। বলছে না, টিভি খুললেই তো যুদ্ধ রব দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে ওই ফুটেজ নেওয়ার জন্য, মানে লোককে কি বলবো, টিআরপি বাড়ানোর জন্য। সোশ্যাল মিডিয়াও তাই দেখা যাচ্ছে, কিন্তু আসলে যুদ্ধের পরিস্থিতি নিয়ে আর বাংলাদেশ সেটা কোনো দিনই করবে না। মোহাম্মদ ইউনূস খুব ভালো করেই জানেন যে বাংলাদেশ কোনো মতেই পেরে উঠবে না। আজকে বাংলাদেশ কিন্তু যে জায়গায় চলে গেছে, বাংলাদেশকে যুদ্ধ করতে হবে না, বাংলাদেশ এমনি শেষ হয়ে যাবে। এর আগের একটা এপিসোডে আমি বলেছিলাম যে পাকিস্তান যেভাবে ওদেরকে গ্রাস করে নিচ্ছে, আইএসআইয়ের যে বুদ্ধিতে তারা চলছে, মোহাম্মদ ইউনূস, তাতে এমনিতেই শেষ হয়ে যাবে। মুদ্রাস্ফীতি যে জায়গায় চলে যাবে 3, 4, 5, 6 মাসের মধ্যে, পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে, শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে। সুতরাং ভারতকে মারতে হবে না, ভারতকে যুদ্ধ করতে হবে না, সেটা একেবারে একদম 100% থাকেন, মানে নিশ্চিত থাকতে পারেন আপনারা। তো যুদ্ধর কোনো ব্যাপার নেই। ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে ভারতকে দেখুন, আরেকটা এখানে একটা কথা বলি, এই বিশেষ ইয়েতে যাওয়ার আগে আমি ছোট্ট একটা কথা বলে নিই। বাংলাদেশের তো 70 থেকে 80% পণ্যই হচ্ছে আমদানি করতে হয়। সে ভারত থেকেই করুক, চীন থেকেই করুক, মায়ানমার থেকেই করুক, যেখান থেকেই করুক, আমদানি করতে হয়। সুতরাং তাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা বর্তমানে আছে, সেইটা মোহাম্মদ ইউনূস কি বুঝতে পারছেন না? খুব ভালো করে বুঝতে পারছেন। আমাদের মোদি, অমিত শাহ যেমন একদম ঢাল হয়ে আছেন, বিশ্বের তাবর দেশ যেমন তাদেরকে স্যালুট করেন, তেমনি মানতে হবে, জানতে হবে যে ইউনূসের সঙ্গেও কিন্তু বড় বড় দাদারা আছেন।
আমেরিকার মতো দাদা কিন্তু তার পিছনে দাঁড়িয়ে আছে। শুধু আমেরিকা না, দেখুন এই দুদিন আগে আজারবাইজান বলে একটা দেশে সফরে গেছিল। কেন সফরে গেছিল মোহাম্মদ ইউনূস জানেন কি? জানেন না। আজারবাইজান হচ্ছে ভারতের শত্রু। কারণ আজারবাইজান এর সঙ্গে ওই পাশের দেশটা, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমি বলে দেবো, সেই দেশে সঙ্গে ওরা প্রায়শই যুদ্ধ করে, আর সেই ছোট্ট দেশটাতে অস্ত্র যোগান দেয় ভারত। এটাই হচ্ছে আজারবাইজানের রাগের কারণ। আজারবাইজান কিন্তু ভারতকে কোনোদিন, আর এই শত্রুতা যে কার কোন কোন দেশ ভারতের শত্রু আছে সেইটা খুঁজে বেড়াচ্ছে মোহাম্মদ ইউনূস একত্রিত করার জন্য। কিন্তু আমাদের দেশে মোদি বলে একজন ভদ্রলোক থাকেন, তো সুতরাং অত সহজে ওই আজারবাইজান বলেন আর যেই বলেন তারা কিন্তু সহজে পা ফেলবে না, বাংলাদেশের ওই চালে পা দেবে না। তো যাই হোক, তিনি ঘুরে বেড়ালেন, ঘুরে বেরিয়ে এসছেন, এসে বলেছেন যে না, দ্বিপাক্ষিক ইয়েটা বজায় রাখতে হবে, এবং ভারতের চাপের কাছে তারা গতকাল মোহাম্মদ ইউনূসের সরকার স্বীকার করে, সরকার না তদারকি সরকার স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, হিন্দুদের উপরে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এটাই তো বড় কথা। আর সব থেকে বড় কথা যেটা, সেটা নিয়ে কেউ কোশ্চেন তোলে না বা উঠছে না, সেটা হচ্ছে যে ইউনাইটেড নেশন কী করছে আজকে? এই যে বা মানবাধিকার কমিশন, ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারা কি করছে? তাদের তো কিছু রোল থাকা কথা। এতগুলি দেশ থেকে তারা অর্থ সংগ্রহ করে, তাদের ফান্ড জোটায়, অথচ কোনো ক্ষেত্রেই কিছু হয় না, কোনো কাজেই লাগে না। শান্তিরক্ষী বাহিনী পাঠাতে গেলে ভারতকে পাঠাতে হয়, বিভিন্ন যেখানেই যাক, উপমহাদেশের যে কোনো জায়গা ছাড়াও বিভিন্ন জায়গায়, এশিয়া আফ্রিকার সমস্ত মহাদেশে ভারত তার শান্তিরক্ষী পাঠায়। কেন? ইউনাইটেড নেশনের কি ভারত কি ঠিকানে আছে? অথচ যখন স্থায়ী সদস্য হিসাবে দিতে চায় তখন ভেটো দিয়ে দেয় চীন। তো ভাবার আন্তর্জাতিক পলিটিক্সটা অত সহজ নয়। আমরা যেভাবে মনে করি যে জল ভাত পাড়ার একটা উৎসব বা পাড়ার একটা ঝগড়া মেটানোর ব্যাপার, তা নয়। আন্তর্জাতিক ম্যাটারটা অনেক কিছুর উপরে নির্ভর করে। তো বাংলাদেশের এই ইস্যু নিয়ে বঙ্গ বিজেপি একটু মাতামাতি করছে, কিন্তু দেখুন খুব মাইনরলি ব্যাপারটাকে দেখবেন আর আমার কথাটাকে শুনবেন। শুভেন্দু অধিকারী মহাশয় যিনি লাফালাফি করছেন, তিনি কিন্তু ডাইরেক্টলি বিজেপির হয়ে কোনো কাজ করছেন না। দেখবেন সনাতনী ধর্মদের, বিভিন্ন ধর্মের সনাতনী সংঘ যেগুলি আছে তাদেরকে দিয়ে মিছিল মিটিং করাচ্ছেন। তিনি নিজে গেরুয়া তিলক পড়ছেন, সনাতনী কথায় সনাতনীদের হয়ে ভাষণ দিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু দেখবেন বিজেপি কোনো মিছিল করছে না, বিজেপি কোনো মিছিল করছে না। শুভেন্দু অধিকারী, আর তাছাড়া শুধু শুভেন্দু অধিকারী মহাশয় বাদ দিলে বিজেপির কোনো নেতাকে বাংলাদেশের হয়ে কোনো কথা বলতে দেখবেন না। বিরোধীরা মানে বিরোধী শূন্যই, তো এখন বিরোধী শূন্যই হয়ে গেছে, কেননা এই 6-0 হারের পরে, আরজিকর কাণ্ডের পরে বিজেপির সূর্য কিন্তু অস্তমিত, বঙ্গ বিজেপির, এটা একদম পরিষ্কার, এটা সবাই জানে, সবাই। কেন অস্তমিত হয়ে গেল জানেন? অস্তমিত হয়ে গেল এই কারণেই যে বিশ্বাসের একটা লোক পেল না, একটা নেতা পেল না, যেটা আমি অনেক দিন আগে থেকে বলে আসছি, একাধিক এপিসোডে আমি বলেছি যে একটা নেতা দরকার। একটাও নেতা নেই বিজেপির, একটাও নিজস্ব নেতা নেই। আজকে এতদিন হয়ে গেল, দেখুন এখনও শুনতে পাচ্ছি 15 তারিখ বা 16 তারিখে হবে, জানি না, যে রাজ্য সভাপতির টেনিওর তো অনেক দিন আগে শেষ হয়ে গেছে, পারল না, এক্সটেনশন পিরিয়ড চলছে, এখনও পর্যন্ত স্থায়ী সভাপতি দিতে পারল না। তথাগত ঘোষ তো ঠিকই বলেছেন যে 2026 কেন 3026-ও আসতে পারবে না এরকম কর্মকাণ্ড করলে। ঘটনাটা তো সত্যি, যে এই যে যদি চলতে থাকে, আজকে বাংলাদেশে এই যে অত্যাচারিত হচ্ছে হিন্দুরা, আমাদের রাজ্যে আমরা সনাতনী হয়ে কি করব? ওই বর্ডারে গিয়ে আমদানি বন্ধ করে দেব, ভিসা দেব না, মেডিকেল করব না। ভারত সরকার তো কিচ্ছু বন্ধ করছে না। তো আমি একটা বিরোধী নেতা হয়ে আমার কতখানি অকাত আছে যে আমি ওইসব করতে পারি? তো সমস্তই একটা
মানে ওই এটাও একটা ওই ফুটেজ খাওয়ার মতো অবস্থা যে আমি আছি সনাতনীদের মধ্যে আছি, ফুটেজ খাওয়া। এই ফুটেজ খাওয়া ছাড়া বঙ্গ বিজেপির কিচ্ছু করার নেই। তা বঙ্গ বিজেপিকে বলবো না, সবাই করছেন না, দুই একজন ছাড়া, বিশেষ করে শুভেন্দু অধিকারী করছেন ব্যাপারটা। জানি না আগামীতে তো খুব ইদানিং তো কোনো ভোট টোটও নেই যে সেটা দিয়ে হবে। ওই 70-30-এর গেরো, এবার সেই 70-30-এর গেরো যেটা করতে হবে সেটা তো করতে পারছে না। বিজেপির একটা বিশ্বাসযোগ্য নেতা তৈরি করতে পারছে না। বিজেপি যতক্ষণ সেইটা করতে না পারবে ততক্ষণ কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি কতটা ভালো ফল করবে সেটা কিন্তু সন্দেহের জায়গায় থাকছে। তো নেতা তৈরি করতে হবে, যেটা আমি আগাগোড়াই বলে আসছি, আর নেতা তৈরি করতে দেবে না। এখানেও ব্যাপার আছে, বিরোধী রাজনীতি করাটা কিন্তু অনেক সহজ। বঙ্গ বিজেপির এই যে বিরোধী রাজনীতিকরণ, এটা কিন্তু অনেক সহজ কাজ। এই বিরোধিতা করব এবং ফুটেজ খাবো আর আরও অনেক কিছুই খাবো, এটা কিন্তু খুব ভালো কাজ। হ্যাঁ, এটা করতে পারলে কিন্তু এই রাজনীতিটাই চলছে। এই রাজনীতিটা প্রত্যেকটা আপনার একদম মানে একদম লোয়ার লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত বিজেপির যত ইউনিট আছে সব জায়গাতে এই চলছে। তো এইখানে কোনো মতেই কোনো করতে পারবো না। আচ্ছা বলুন তো, শুধু কি এই বিজেপি দলটারই খুব ব্যথা লাগছে যে ওখানে হিন্দুরা মার খাচ্ছে, সেই জন্য আমাদেরই সব থেকে ব্যথা লাগছে? টিএমসির ব্যথা লাগছে না? মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কী বলেছেন? যে আমরা চুরি পরে নেই, আসো কলকাতা কেন, বাংলা বিহার উড়িষ্যার কোন জায়গায় দখল করতে আসবো, আমরা কিন্তু চুরি পরে নেই। বিশ্বে কিন্তু এই আন্দোলনটা কিন্তু হয়েছে, মানে এই যে কথাটার প্রতিধ্বনি হয়েছে যে মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন। এবার মুখ্যমন্ত্রী এই কথার সাথে সাথে এই কথাও বলেছেন যে যা দেখবে সেন্ট্রাল দেখবে, কেন্দ্রীয় সরকার দেখবে। বাস্তবিকই, কারণ আমাদের যতটুকু আমাদের রাজ্যের একটা নিজস্ব ক্ষমতা থাকে, বর্ডার রাজ্যের আয়তার মধ্যে নয়, সেটা নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সেটাকে নিয়ন্ত্রণ করে। সুতরাং মুখ্যমন্ত্রীর কথা একদম জাস্টিফাই করা যাচ্ছে যে হ্যাঁ তিনি ঠিকই বলেছেন যে দেখবে সেন্ট্রাল। কিন্তু আমি যদি এখন বর্ডারে গিয়ে দাঁড়িয়ে বলতে শুরু করি যে ভারতীয় পণ্য যাবে না, আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, অথচ ভারতবর্ষে যারা পেঁয়াজ আলু বন্ধ করবে বা তুলা সুতা যেটার উপরে বাংলাদেশের কি পৃথিবীর প্রায় 50-60% দেশে ওরা গার্মেন্টস সাপ্লাই করে, কিন্তু গার্মেন্টস সাপ্লাই করলে তো হলো না। গার্মেন্টসের তুলা সুতো এর কোথা থেকে যায়? ভারত থেকে যায়, চীন থেকে যায়, বেশিরভাগটাই। ওই যদি 100% ওরা রপ্তানি করে, তার 60-65% ভারত থেকে যায়, 35% চীন থেকে যায়, মায়ানমার থেকে অল্প অল্প যায়, ওটার ধরার মধ্যে না। তাহলে গার্মেন্ট শিল্পটা যদি ওদের বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ শেষ, না খেতে বা মারা যাবে। তাহলে আমি যদি এখন ওই বর্ডারে গিয়ে বলি যে ভিসা 7ই আগস্ট থেকে তো ট্যুরিস্ট ভিসা বন্ধই আছে, 7ই আগস্ট থেকে ভারতবর্ষ ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে, কিন্তু মেডিকেল ভিসাটা বন্ধ করেনি। আমি এর আগের একটা এপিসোডে বলেছিলাম যে যদি এরকম বদমাশি ওরা করতে থাকে তাহলে ওদের মেডিকেল ভিসাটা বন্ধ করে দাও। গতকাল ওদের একজন উপদেষ্টা মণ্ডলীর একজন বক্তব্য রাখলো যে 90 ডেজ টাইম দেওয়া হচ্ছে বাংলাদেশের উপদেষ্টার এই সরকারকে, তারা ট্রিটমেন্টের জন্য মানে কোনো দেশেই যাবে না, এইখানে সমস্ত কিছু করতে পারে। একদম মূর্খ আর কি, যে মূর্খই সেটা সম্ভব, সেই জন্যই বলেছে 90 ডেজ টাইম পিরিয়ড দিয়ে দিলাম। এবং সে বলছে দ্য টাইম স্টার্টস ফ্রম নাও, মানে তখন থেকেই স্টার্ট হয়ে গেল 90 ডেজ কাউন্ট। 90 ডেজে একটা সুপার স্পেশালিটি হসপিটাল করে বাংলাদেশে একটা তো করলে হবে না, 62টা জেলা আছে, 62টা জেলাতে খুব কম করে হলেও 10, 12টা, 15টা তো করতে হবে। 4টা জেলা মিলে যদি একটা সুপার স্পেশালিটি হসপিটালও করতে হয় বাংলাদেশকে, আর ভারতবর্ষের মতো বা অন্যান্য দেশে যেসব জায়গায় অত্যাধুনিক চিকিৎসা আছে সেই চিকিৎসা করতে হয়, তাদের একটা সময় সাপেক্ষ ব্যাপার। 90 দিনে স্থাপন করে দিয়ে, স্পেশালিটি হসপিটাল স্থাপন করে দিয়ে ভারতের মেডিকেল ট্রিটমেন্টে আসা বন্ধ করা হবে, সেটা সম্ভব না। তো যাই হোক, এইটা তো একটা মানে ব্যাপার, যেটা বলছিলাম যে এই যে দাঁড়িয়ে যদি বলি যে বন্ধ করে দেবো আমি, আচ্ছা এটা কি মুখের কথা? শুভেন্দু অধিকারী বাবু কি জানেন না যে তার পক্ষে সম্ভব না যে বর্ডার বন্ধ করে দেওয়া? ভারত 7ই আগস্ট থেকে বন্ধ করেছে। মালদা
প্রথমে শুরু করে যে বাংলাদেশিদের কোনো হোটেল, মালদা হোটেল অ্যাসোসিয়েশন শুরু করে যে বাংলাদেশিদের হোটেল দেওয়া হবে না, হোটেলে কোনো রুম দেওয়া হবে না। এটা শুরু করে গত মাসে, নভেম্বর মাস থেকে শুরু করে, এবং সেটা কিন্তু একেবারে মানে আগুনের স্ফুলিঙ্গর মতো ছড়িয়ে যায় গোটা উত্তরবঙ্গ জুড়ে সেটা চলে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন ভারত তার 7ই আগস্ট থেকে ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে, তাহলে কারা আসবে ভারতবর্ষে? আর এই রকম পরিস্থিতিতে ভারত থেকেই বা কোন পাগল বাংলাদেশে যাবে বলুন তো? এই যে হচ্ছে না, এটাকে বুঝতে হবে যে আমাদেরকে কিভাবে বোকা বানানো হয়, আমাদেরকে ওইসব খাইয়ে রাখা হয়, আমরা খেয়ে থাকবো, একটা ওই মানে ঘোরের মধ্যে থাকবো। তো এইসব শুনবেনও না, এইসবকে করবেন না, নিজেদের বুদ্ধি আরোপ করবেন যে আমি বর্ডারে গিয়ে দাঁড়িয়ে বললে সেটা কোনো দিনই কার্যকর হবে না। তেমনি শুভেন্দু অধিকারীও বর্ডারে গিয়ে, কারণ অমিত শাহ এবং মোদিজির তো কোনো সাই নেই, তাহলে দ্বিপাক্ষিক ওই বৈঠকের জন্য তো মিস্ত্রি সাহেবকে পাঠাতেন না, তাহলে মেডিকেল ভিসাটাও বন্ধ করে দিতেন। আর অন্যান্য যেসব জিনিস আছে সেটা হয় না, এটা কোনো দিনই সম্ভব না। তিনি ওই আমাদেরকে বোকা বানানোর জন্য হয়তো বলে যাবেন, বলুন, কিন্তু এটা সম্ভব না। আপনারা বিচার করে দেখুন যে এটা কি সম্ভব, বাস্তবেই সম্ভব না। তো বাংলাদেশ চলছে, বাংলাদেশে মানে একটা অনিশ্চিত সরকার, অনিশ্চিত দিয়ে জনগণ নিজেরাও খেপে যাচ্ছে, তারাও খেপে যাচ্ছে যে এটা সম্ভব না। আজকে তো দেখছিলাম যে চট্টগ্রামের যে বন্দরটা আছে, মানে বন্দরটা বলতে বঙ্গোপসাগর জুড়ে যে বন্দরটা আছে, আমি জানি না সত্য মিথ্যা জানি না, খবরে দেখছিলাম যে ভারতের কিন্তু যুদ্ধ জাহাজ সেখানে মোতায়েন করা হয়েছে এবং ঘিরে ফেলা হয়েছে। আর কি মডংলো বলে একটা জায়গা, মডংলো বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে ওই মায়ানমার আর আমাদের ওই দিকটা, মানে একদম নর্থ ইস্টে। সেখানে কিন্তু আরাকান আর্মি কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকে প্রায় 60 কিলোমিটার মতো জায়গা, যতটুকু আমি জানতে পারলাম, দখল করে নিয়েছে। বাংলাদেশ কিন্তু টুকরো টুকরো হয়ে যেতে পারে, এইটা কিন্তু একটা খবর। এইটা আপনারা একটু যাচাই করে দেখুন, কারণ ইউনূস যতই বলুক ওই চিকেন নেক সম্ভব না। আর চীন অতটা ভুল করে বসবে না যে এই মুহূর্তে ভারতের চিকেন নেক দখল করতে আসবে, কারণ ওদের কূটনীতি, পররাষ্ট্রনীতি অনেক স্ট্রং, ভারতের যেমন স্ট্রং ওদেরও তেমন স্ট্রং। বাংলাদেশ তো নো হাউ, হাসিনা সরকারের আমলেও খুব একটা ছিল না। হাসিনা সরকারও এই আমাদের যেমন লক্ষ্মীর ভাণ্ডার আছে না, ওরকম একটা কি প্রকল্প চালিয়ে মহিলাদের, বৃদ্ধদের, আমাদের পশ্চিমবাংলার অনুকরণে ওইখানে ওই চলছিল আর কি, ওই বৃদ্ধ ভাতা, বয়স্ক, তারপরে হচ্ছে বিধবা ভাতা, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার টাইপের, মানে কাইন্ড অফ লক্ষ্মীর ভাণ্ডার, অ্যামাউন্ট আমি বলতে পারবো না, তবে এইসব ইয়ে দিয়েই হাসিনা সরকারও চলছিল। আপনারা সেটা ভালো করেই জানেন, যারা খোঁজখবর রাখেন তারা এটা জানেন যে ওটা চলছিল। তো কাজেই এই গেরুয়া শিবিরের এইসব ইয়েতে এখনই কোনো করবেন না, হতাশ হওয়ার কিছু নেই, উত্তেজিত হওয়া, আনন্দিত হওয়ারও কিছু নেই, কারণ সামনে কোনো ভোট নেই যে এইটা কোনো ফায়দা নেবে। এটা হচ্ছে জাস্ট পার্সোনাল ফুটেজ খাওয়া। আমি তুষার ভট্টাচার্য, আমি ফুটেজ খাচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার, মাথায় রাখবেন এটা। আর বাংলাদেশের ব্যাপারটা কিন্তু একটু হলেও চিন্তাজনক, তবে ভারত সব দিক থেকেই স্ট্রং, ভারতকে অনেক চিন্তা করতে হয়, কারণ আন্তর্জাতিক চুক্তির শুধু তো ভারত বাংলাদেশের চুক্তি হিসাবে ট্রিট হয় না, আরও অনেক ব্যাপার থাকে। তো সেই সব ব্যাপারের জন্য ভারতবর্ষকে ওরাও যেমন কিছু করতে পারবে না, ওই 4 দিনে কলকাতা দখল বলুন, আর বাংলা, বিহার, উড়িষ্যা দখল, ওই সব ফালতু লোক ওদের থেকেও যেমন বলছে, আমাদের থেকেও তেমন বলছে, পাল্টা জবাব এরা দিচ্ছে, পাল্টা জবাব ওরা দিচ্ছে, এটাই চলবে। কিন্তু সরকারিভাবে কিন্তু আমরা কোনো পজিটিভ বা নেগেটিভ অ্যাপ্রোচ এখনও পাইনি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এইখানে এই দেশে থেকে হিন্দুদের নির্যাতনের উপরে যতটা সরব হচ্ছি, ততটা সরব ইউএন বা ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ফোরাম কেন হচ্ছে না? আমার প্রশ্নটা এইখানেই। আমাদের যদি কিছু করতে হয় তাহলে ওদেরকে চাপ দেওয়া দরকার, রাদার বাংলাদেশের
ফালতু কথা বলা, বাংলাদেশের হয়ে ফালতু কথা বলা। আমি মনে করি যে ইউনাইটেড নেশনকে চাপ বাড়ানো উচিত, মিস্টার অধিকারীর উচিত আমাদের যে ডিপ্লোম্যাট আছেন তাদেরকে দিয়ে ইউএনকে চাপ দেওয়া, ইন্টারন্যাশনাল অ্যামনেস্টিকে চাপ দেওয়া, নাকি ওই বর্ডারের সামনে গিয়ে দাঁড়িয়ে ফুটেজ খাওয়া। এটার কোনো যৌক্তিকতা নেই। সবাই বোঝে আপনিই ছোট হয়ে যাচ্ছেন, কারণ ভারত সরকার যখন এটাকে মান্যতা দিচ্ছে না। আমি যখন একটা বক্তব্য রাখবো সেটা ভারত সরকারের মান্যতা প্রাপ্ত হতে হবে, তবে গিয়ে একটা ইন্টারন্যাশনাল ইস্যুতে, তা না হলে কিন্তু সবাই বলবে এটা ফুটেজ খাওয়ার জন্য হচ্ছে। যাই হোক, আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই বঙ্গ বিজেপির যে বর্তমান কন্ডিশনটা বোঝানোর, সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে কেন ভারত সরকার চুপ। অনেকেই কোশ্চেন করছেন, আমাকে রাস্তাঘাটে অনেকেই বলেন যে আরে মোদিজি তো কোনো কথাই বললো না। এটা তো সত্যি কথাই, মোদিজি কথা বললো না, অমিতজি তো কোনো কথা বললো না। এটা খুব ফ্যাক্ট, খুব ফ্যাক্ট, এটা আমি মানি, কিন্তু কেন বললো না এটা বুঝতে হবে। আর এই বোঝার জন্যই আজকের আমার এটা ছিল। তো বঙ্গ বিজেপির এই আস্ফালনটাকে লোকেও ভালো চোখে দেখছে না, এইটাকে থামাতে হবে। আর যেটা বললাম যে মিস্টার অধিকারী, আপনার প্রত্যেকটা স্টেপ খুব মানে এটা বাদে, বাংলাদেশ বাদ দিয়ে আগের স্টেপগুলি খুব ভালোই লাগতো। জনগণের মাধ্যমে আপনি মিশে যেতে পারেন, জনগণ আপনাকে ভালো করে, কিন্তু বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। আর যেটা করতে হবে আপনাকে, আমাদের ডিপ্লোম্যাটকে দিয়ে ইউএনকে, ইন্টারন্যাশনাল অ্যামনেস্টিকে চাপ দিতে হবে যে ওখানে বন্ধ করতে হবে। আর তাছাড়া সবথেকে মজার ব্যাপার হচ্ছে ইউনূসের যে সরকার, মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেটা কিন্তু স্বীকার করে নিয়েছে যে তারা হিন্দুদের উপরে নির্যাতন করেছে, তাদের দেশে নির্যাতন হয়েছে। সুতরাং এসবের পরেও যখন ইন্টারন্যাশনাল কমিউনিটি সাইলেন্ট থাকে, তখন বুঝতে হবে যে ডাল মে কুচ কালা হ্যায়, কোনো জায়গায় কোনো সমস্যা আছে। তো এবার আমি যদি নিজেই স্বীকার করি যে আমি চুরি করেছি, তারপরেও যদি পুলিশ আমাকে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে বুঝতে হবে যে আমার পিছনে নিশ্চয়ই বড় কিছু একটা ব্যাপার আছে। তো যার ফলে এটাকে মানতে হবে যে পিছনে কারা আছে, কোন দাদারা আছে। চীন তো আছেই, পাকিস্তান তো আছে, পাকিস্তানকে বাদ দিন, চীন কিন্তু একটা স্বনির্ভর একদম ভয়ঙ্কর রকম একটা শক্তিশালী দেশ। এবং আমেরিকা কিন্তু ওই যে দ্বীপটা আছে ওই অঞ্চলটায় নেওয়ার জন্য একটা চেষ্টা চালাচ্ছে। সুতরাং আমেরিকা আর চীন যদি একত্রিত হয়ে বাংলাদেশকে সাপোর্ট করে, সেক্ষেত্রে ইন্ডিয়া কতটা স্বাভাবিকত্ব দেখাতে পারবে সেটাই দেখতে হবে। এইটা কিন্তু করতে হবে সম্পূর্ণটাই ডিপ্লোম্যাটিক ওয়েতে। আর এই চিৎকার চেঁচামেচি করে বাজার গরম করে কোনো ফায়দা হবে না। এতে আমার মনে হয় বিজেপির লসই হচ্ছে, মানে বঙ্গ বিজেপির। তো সুতরাং সেন্ট্রালকে ফলো করতে হবে, সেন্ট্রাল যেভাবে করছে সেই জিনিসটাকে দেখতে হবে আমাদেরকে। আর আমাদেরকে অনেক সংযত থাকতে হবে। আজ এ পর্যন্তই। যদি আমার পর্যালোচনা আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রিপশনের উপরেই আমি এগিয়ে যেতে পারবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। আনন্দে থাকাটা কিন্তু খুব জরুরি। নমস্কার।